এআই এর ধারণা প্রাচীন হলেও এআই নিয়ে কাজ শুরু হয় মূলত 20 শতকের মাঝামাঝি সময়ে। 1957 সালে সাইকোলজিস্ট ফ্র্যাঙ্ক রোজেনবেল্ট প্রথম নিউরাল নেটওয়ার্ক প্রিসেপ্টন তৈরি করেন, যা ছেলে এবং মেয়ে আলাদা করতে পারত। This perceptron is being trained to recognize the difference between males and females. After training on lots of examples, it's given new faces it has never seen and is able to successfully distinguish male from female. প্রিসেপ্টনের এই বিষয়টি মিডিয়ার প্রচারের কারণে মানুষের মধ্যে যথেষ্ট হাইপ তৈরি করে। 1958 সালে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রিসেপ্টন সম্পর্কে লেখা হয় যে একসময় কম্পিউটার নিজে হাঁটতে পারবে, কথা বলতে পারবে, দেখতে পারবে, লিখতে পারবে, এমনকি তার অস্তিত্ব সম্পর্কে সচেতন অনুভূতি থাকবে এবং সেই সাথে রিপ্রোডিউসও করতে পারবে। যদিও হাইপ অনুযায়ী ফ্র্যাঙ্কের নিউরাল নেটওয়ার্ক সিস্টেম কাজ করেনি, এর পরেও কিন্তু এআই নিয়ে কাজ থেমে থাকেনি, বরং স্বল্প পরিসরে এআই নিয়ে কাজ চলতে থাকে, যার ফলশ্রুতিতে 1986 সালে প্রথম সেলফ ড্রাইভিং কার তৈরি হয়, যা ঘন্টায় 2 কিলোমিটার গতিতে নিজে নিজে চলতে সক্ষম ছিল এবং এটি অ্যালভিন নামক নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করত। পরবর্তীতে 1994 সালে ইয়ান লি কুন প্রথম এমন নিউরাল নেটওয়ার্ক তৈরি করেন যা হাতে লেখা সংখ্যা শনাক্ত করতে পারত। এভাবে এআই এগোতে থাকে। বর্তমানে এআই কোথায় এসে দাঁড়িয়েছে তা বুঝতেই পারছেন। এখন প্রশ্ন হচ্ছে এআই কিভাবে কাজ করে। এআই কিভাবে কাজ করে এই প্রশ্নের উত্তর সহজে দেয়া সম্ভব নয়, কারণ এআই বিষয়টি একটি বিশাল ধারণা এবং এর পেছনে রয়েছে কমপ্লেক্স সব গাণিতিক বিষয়। এরপরেও যতটা সহজ করে সম্ভব বলার চেষ্টা করছি। এআই বুঝতে হলে প্রথমে আপনাকে মেশিন লার্নিং বুঝতে হবে। মেশিন লার্নিং হচ্ছে মেশিনকে শেখানো কিভাবে একটি টাস্ক সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ কিভাবে ছবিতে থাকা অবজেক্টটি কি তা শনাক্ত করবে, কিংবা কিভাবে ভয়েসের মাধ্যমে কি বলা হচ্ছে তা বুঝবে ইত্যাদি। মেশিনকে শেখানোর বিষয়টি অনেকটা মানুষের মতোই। একজন বাচ্চা যেমন ছোটকাল থেকে অন্য মানুষকে দেখে শিখে, নিজের ভুল থেকে শিখে, আবার আমাদের দেয়া নির্দেশনা থেকে শেখে, মেশিনকেও ঠিক একইভাবে শেখানো হয়। মেশিনকে শেখানোর পদ্ধতি মূলত 3 ধরনের: সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং। এই পদ্ধতিতে মেশিনকে প্রথমে অনেকগুলো স্যাম্পল দেওয়া হয় এবং বলে দেওয়া হয় যে স্যাম্পলে থাকা জিনিসটি কী। এর মাধ্যমে মেশিন ওই জিনিস সম্পর্কে ধারণা পায়। যেমন মনে করুন আপনি মেশিনকে বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 10,000 গাড়ির ছবি ইনপুট হিসেবে দিয়েছেন এবং বলে দিয়েছেন ইনপুটে দেওয়া ছবিগুলোর সবগুলোই হচ্ছে গাড়ির ছবি। তখন মেশিন এই সকল ছবিকে বিশ্লেষণ করে বুঝতে পারবে গাড়ি আসলে কেমন। এরপর মেশিনকে এই 10,000 ছবির বাইরে যদি অন্য একটি গাড়ির ছবি দেওয়া হয়, তখন মেশিন বলে দিতে পারবে এটি একটি গাড়ি। অর্থাৎ আমরা বাচ্চাদের যেমন বিভিন্ন জিনিস দেখিয়ে সেটা কি তা শেখাই, সুপারভাইজড লার্নিং বিষয়টি অনেকটা সেরকম। এই পদ্ধতিতে মেশিন সিমিলার প্যাটার্ন আলাদা করতে শিখে, অর্থাৎ এই পদ্ধতিতে ইনপুট থেকে পাওয়া তথ্যগুলোকে মেশিন বিভিন্ন গ্রুপে ভাগ করতে পারে। যেমন মনে করুন আপনি মেশিনকে অনেকগুলো মানুষের ছবি এবং গরুর ছবি দিয়েছেন, তখন মেশিন এই সকল ছবিগুলোর প্যাটার্ন বিশ্লেষণ করে মানুষ এবং গরুর ছবিগুলো আলাদা করতে শিখবে। এই ক্ষেত্রে মেশিন আপনাকে এটা বলবে না যে এরা হচ্ছে মানুষ এবং এরা হচ্ছে গরু। এর বিপরীতে মেশিন এই 2 ধরনের জিনিসকে আলাদা 2টি গ্রুপে ভাগ করবে। এই পদ্ধতিতে মেশিন নিজের ভুল থেকে শিখে। যেমন মনে করুন মেশিন তার নিজের সাথে দাবা খেলছে, এখন এই দাবা খেলার সময় মেশিন তার ভুল থেকে শিখবে। অর্থাৎ এই ক্ষেত্রে মেশিনকে যত ট্রেনিং দেওয়া হবে মেশিন ততই দক্ষ হয়ে উঠবে। যেমন প্রথমে বলা আলফাগো এআইকে এই পদ্ধতিতেই ট্রেন করা হয়েছিল। মেশিনকে শেখানোর পদ্ধতি থেকে আমরা বলতে পারি মানুষ এবং মেশিনের শেখার পদ্ধতি প্রায় একই রকম, তবে মানুষের শেখার জন্য দীর্ঘ সময় লাগে। মানুষ বয়সের সাথে সাথে বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখে। অন্যদিকে মেশিনকে কম সময়ের মধ্যে শেখানো যায়। মেশিনকে শেখানোর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে ডেটা এবং ট্রেনিং। মেশিনকে আপনি যত বেশি ডেটা এবং ট্রেনিং দিবেন মেশিন ততই দক্ষ হয়ে উঠবে। এখন প্রশ্ন হচ্ছে মেশিনকে শেখানোর পদ্ধতিগুলো কি কি তা বুঝলাম, কিন্তু মেশিনের তো মানুষের মতো ব্রেন নেই, তাহলে মেশিন শেখে কিভাবে? এর উত্তর হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক বললেই এমন কিছু চিত্র সামনে আসবে যা মূলত হচ্ছে গণিত। তবে গাণিতিক বিষয়ে যাবার আগে সহজে বোধগম্য হবে এমনভাবে বলা যাক, তারপর গাণিতিক বিষয়গুলো দেখব। খুবই সিম্পল একটি নিউরাল নেটওয়ার্ক বিবেচনা করি যেখানে 3টি ইনপুট নিউরন রয়েছে। এখন মনে করি এদের মাধ্যমে আমরা পান্ডার ছবি ডিটেক্ট করব। এর জন্য আমরা ইনপুটের 3টি নিউরনের স্থলে 3 জন মানুষ বিবেচনা করি। সে সাথে এটাও বিবেচনা করি যে একদম উপরের জন পান্ডার কান, মাঝের জন পান্ডার চোখ এবং নিচের জন পান্ডার নাক বিশেষজ্ঞ। তার মানে আমরা এই 3 জনকে অলরেডি ট্রেন্ড বিবেচনা করছি, তবে তারা কিভাবে ট্রেন্ড হবে তা পরে বলছি।
এখন আমরা যদি এই সিস্টেমে একটি পান্ডার ছবি ইনপুট হিসেবে দেই, তবে নিউরনের 3জন পান্ডার 3টি অংশ দেখবে এবং নিজেদের মতামত নাম্বারের মাধ্যমে প্রকাশ করবে এবং সেই নাম্বার হবে 0 থেকে 1 পর্যন্ত। অর্থাৎ ইনপুটে দেওয়া ছবির কান কতটা পান্ডার কানের মতো তার উপর ভিত্তি করে প্রথমজন 0 থেকে 1 পর্যন্ত রেটিং দিবে। এখন আমরা ইনপুট হিসেবে যেহেতু পান্ডার ছবি দিয়েছি, এর ফলে প্রথমজন মোটামুটি ভালো রেটিং দিবে, ধরে নিলাম 0.8, দ্বিতীয়জন চোখের ক্ষেত্রে 0.9 এবং তৃতীয়জন নাকের ক্ষেত্রে 0.5। নাকের ক্ষেত্রে পয়েন্ট কিছুটা কম ধরেছি, কারণ পান্ডার নাক ইউনিক কিছু নয়, অনেক প্রাণীর নাকের সাথেই পান্ডার নাকের মিল রয়েছে। অন্যদিকে প্রথম 2 জনের রেটিং বেশি ধরেছি, কারণ পান্ডার কান এবং চোখ অন্য যে কোনো প্রাণীর বিবেচনায় ইউনিক। ফলে ইনপুটের কান এবং চোখ যে পান্ডারই তা অনেকটা নিশ্চিত হওয়া যায়, এই জন্য এদের ক্ষেত্রে রেটিং বেশি দেওয়া হয়েছে। যাই হোক, প্রথম 3 জনের দেওয়া রেটিং চলে যাবে পরবর্তী লেয়ারে থাকা ব্যক্তির কাছে। নিউরাল নেটওয়ার্কের ভাষায় একে বলা হয় হিডেন লেয়ার। হিডেন লেয়ারে থাকা ব্যক্তি প্রথম সারি থেকে পাওয়া নাম্বারের সাথে কিছু নাম্বার গুণ করবে, তারপর সবগুলোকে যোগ করবে। এখন এই যে কিছু নাম্বার গুণ করবে, এটা কিন্তু পান্ডার অঙ্গগুলোর ইউনিকনেসের উপর নির্ভর করবে। মনে করি হিডেন লেয়ারের ব্যক্তি কানের সাথে 0.4, চোখের সাথে 0.4 এবং নাকের সাথে 0.2 গুণ করবে, তারপর সবগুলো নাম্বারকে যোগ করবে। তাহলে ফেস ইকুয়াল টু দাঁড়াচ্ছে কান ইন্টু 0.4 প্লাস চোখ ইন্টু 0.4 প্লাস নাক ইন্টু 0.2। এখন কানের জন্য আমরা রেটিং পেয়েছিলাম 0.8, চোখের জন্য 0.9, নাকের জন্য 0.5, তাহলে আমরা ফাইনাল রেজাল্ট পাচ্ছি 0.78। তার মানে এই নিউরাল নেটওয়ার্ক ইনপুটে দেওয়া ছবিটিকে 78% পান্ডার ছবি মনে করছে, অর্থাৎ মেশিন এটিকে পান্ডার ছবি হিসেবে নির্দেশ করবে। এখন মনে করি এখানে ইনপুট হিসাবে একটি বিড়ালের ছবি দেওয়া হলো, তাহলে প্রথম 3 জন স্বাভাবিকভাবেই কম রেটিং দেবে। মনে করি কানের জন্য 0.3, চোখের জন্য 0.2 এবং নাকের জন্য 0.6 রেটিং দিল, তাহলে হিডেন লেয়ার থেকে ফাইনাল রেজাল্ট হবে 0.32, অর্থাৎ মেশিন এই ছবিটিকে 32% পান্ডার ছবি মনে করছে। ফলাফল মেশিন এই ছবিটি পান্ডার ছবি নয় বলে নির্দেশ করবে। আসলে নিউরাল নেটওয়ার্ক থেকে পার্সেন্টেজ হিসেবে আউটপুট আসবে এবং সেই পার্সেন্টেজ 50-র উপরে হলেই পজিটিভ আউটপুট এবং 50-র নিচে হলে নেগেটিভ আউটপুট দেখাবে। এখন এই নিউরাল নেটওয়ার্ককে আপনি যত বেশি ট্রেন করবেন ততই এটি দক্ষ হবে। এখানে দক্ষ বলতে প্রথম 3 জন পারফেক্ট রেটিং করবে এবং হিডেন লেয়ারের জন তার ইকুয়েশনে গুণ করার সংখ্যায় পরিবর্তন আনবে, যার ফলে নিউরাল নেটওয়ার্কের ভুল করার বিষয়টি কমে আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই নিউরনকে কিভাবে ট্রেন করা হবে। এর উত্তর হচ্ছে ফাইনাল আউটপুট যদি সঠিক না হয় তবে এই বিষয়টি হিডেন লেয়ারকে জানানো হবে। পরবর্তীতে হিডেন লেয়ার তার আগের লেয়ারকে জানাবে যেন পরবর্তীতে আরও সঠিক রেটিং করে এবং এই বিষয়টিকে বলা হয় ব্যাক প্রপাগেশন। তার মানে এই ক্ষেত্রে মেশিনকে ট্রেন করার জন্য মানুষ সুপারভাইজার হিসেবে কাজ করবে, অর্থাৎ হাজার হাজার পান্ডার ছবি নিউরাল নেটওয়ার্ককে দেওয়া হবে। পরবর্তীতে সঠিক আউটপুট আসছে কিনা তা মনিটর করা হবে। কোনো কারণে যদি সঠিক রেজাল্ট না আসে সেক্ষেত্রে ব্যাক প্রপাগেশনের মাধ্যমে সেটা জানানো হবে এবং এইভাবে এই নিউরাল নেটওয়ার্কটি পান্ডার ছবি ডিটেক্ট করার ক্ষেত্রে দক্ষ হয়ে উঠবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কম্পিউটার কিংবা মেশিনের কাছে নাক, চোখ, কান এসব বলতে কিছুই নেই। তারা জাস্ট 0, 1 বা অফ অনের মাধ্যমে কাজ করে। তাহলে এই বিবেচনায়